এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণ একটু নড়লেন এবং গলার ভেতর খিক খিক হেসে উঠলেন, চোখও খুললেন। ভয়ে ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? মরারা কথা বলে নাকি? আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না সে আলাদা কথা। বলে ভদ্রলোক ফের খিক খিক করে হাসতে লাগলেন। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। বলেন কি? ও নমস্কার। গল্প শুরু হওয়ার আগে একটি বিশেষ কথা। আমাদের এই অডিও প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগুক, মন্দ লাগুক বা মোটামুটি লাগুক, যেমনই মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আর নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুনছেন নিশাচরি কথা। আজ নিশাচরি কথায় শুনবেন পরপর দুটি গল্প। সৈয়দ মুস্তফা সিরাজের লেখা প্রথম গল্প রাতের মানুষ এবং পরের গল্প বাঁচা মরা। গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় নীল, সন্টু ও সুস্মিতা। শুরু হচ্ছে প্রথম গল্প রাতের মানুষ। ঝুলন পূর্ণিমার রাতে গঞ্জের মেলায় ছোট মামার সঙ্গে কলকাতায় যাত্রা দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের দিকে বৃষ্টি পড়ছিল। ফেরার সময় দেখি আকাশ ফাঁকা, ঝলমলে চাঁদ কাত হয়ে বাদবাকি জ্যোৎস্না ঢেলে নিজেকে খালি করে দিচ্ছে। রাস্তা শুনশান ফাঁকা। মানুষজন মেলায় রাত কাটাতেই আসে, কিন্তু ছোট মামা খুঁতখুঁতে মানুষ। ঘুম পেয়েছে বলে যেখানে সেখানে শুয়ে পড়তে হবে নাকি? মোটে তো 5 কিলোমিটার রাস্তা, চলায় পটো। ঘুম ঘুম চোখে রাস্তা হাঁটা খুব কষ্টকর। তাছাড়া ছোট মামার চেয়ে আমার পা দুটো বড্ড বেশি ছোট। বারবার পিছিয়ে পড়ছি আর ধমক খাচ্ছি। হঠাৎ রাস্তার বাঁকের মুখে গঞ্জের শেষ দিকটায় একটা সাইকেল রিক্সা দেখা গেল। রিক্সাটা দাঁড়িয়েই ছিল, তবু ছোট মামা চেঁচিয়ে উঠলেন, রক্কা রক্কা। রিক্সাওয়ালা তো হেসে অস্থির। রুখেই তো আছি বাবু মশাই, তা যাওয়া হবে কোথায়? আমারও হাসি পাচ্ছিল। ছোট মামা সব কিছুই অদ্ভুত। তো আমরা ঝাঁপুইহাটি যাব শুনে রিক্সাওয়ালা খুশি হলো। বলল, চলুন চলুন, আমি এই কাছাকাছি থাকি, ওদিককার প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম। খালি খালি রিক্সা নিয়ে বাড়ি ফেরা পোষায় না। রিক্সাতে উঠে বসলে ঘুমটা আমাকে বাগে পেয়েছিল, কিন্তু ছোট মামার বারবার ধমক আর পড়ে গিয়ে হাড়গোড় ভেঙে যাওয়ার হুমকি ক্রমশ ঘুমটাকে এলোমেলো করে দিচ্ছিল। কিছু দূর চলার পর রিক্সাওয়ালা রিক্সা থামালো। ছোট মামা বললেন, ইয়ালা চেন খুলে গেল নাকি? রিক্সাওয়ালা সিট থেকে নেমে বলল, আগে না, চকতি মশাই হজমিগুলি আনতে দিয়েছিলেন, দে আসি গে। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, এখানে কোথায় তোমার চকতি মশাই? রিক্সাওয়ালা কান করল না। রাস্তার ধারে ঝাঁকড়া একটা গাছের তলায় গিয়ে ডাকলো, চকতি মশাই ঘুমাচ্ছেন নাকি? গাছের ভিতর থেকে খ্যানখ্যানে গলায় কেউ বলল, ঘুমাবো কি রে বাবা, বিয়েটা আয় নাই, এত দেরি করলি কেন রে? প্যাসেঞ্জার পেলে তো আসবো, এই নিন হজমিগুলি। এনেছিস? কই দে দে, শিগগির দে। রিক্সাওয়ালা তাকে হজমিগুলি দিয়ে এসে সিটে উঠল, প্যাডেলে চাপ দিল, রিক্সার চাকা গড়ালো। ছোট মামা বললেন, ব্যাপার কি রিক্সাওয়ালা, তোমার চকতি মশাই কি গাছে থাকেন নাকি? আগে হ্যাঁ, গাছে থাকেন কেন?
এটাই তো তেনার ডেরা। তার মানে? মানে নিয়ে মাথা ঘামানোর দরকার কি বাবু মশাই? ঝাঁকুইহাটি যাবেন, পৌঁছে দেবো গিয়ে, ব্যাস। ছোট মামা রেগে গেলেন। অদ্ভুত তো তোমার কথাবার্তা, রাত বিরেতে গাছের ওপর। চুপ চুপ, চক্রবর্তী মশাই কানে গেলেই কেলেঙ্কারি। আমার কাছ থেকে ততক্ষণে ঘুমটা কেটে পড়েছে। বরাবর দেখে আসছি ছোট মামার সঙ্গে কোথাও রাত বিরতে বেরোলেই গোলমেলে সব ঘটনা ঘটে। বুঝতে পারি না রাত এলেই কেন পৃথিবীটা অন্যরকম হয়ে যায়, নাকি ছোট মামার ভুলেই রাতটা গোলমেলে হয়ে যায়। কিন্তু তারপর তো ছোট মামা চলে আয় পোটো বলে শেষ পর্যন্ত উধাও হয়ে যান। ধাক্কাটা সামলাতে হয় আমাকে। এবার কত দূর গড়াবে কে জানে। বুক ঢিপ ঢিপ করতে লাগলো। একটু পরে আবার রিক্সা দাঁড়ালো এবং রিক্সাওয়ালা তড়াক করে নেমে গিয়ে ডাক দিল, ঠাকুরান দিদি, ও ঠাকুরান দিদি। একটা শুকনো গাছের ডাল থেকে নেমে সাদা কাপড় পরা কেউ একজন এগিয়ে এসে বলল, ভুতু এলি? কখন থেকে পথের দিকে তাকিয়ে চোখে ব্যথা ধরে গেল। দোক্তা এনেছিস তো? তা না আনলে ডাকছি কেন? এই নিন। দোক্তা নিয়ে ঠাকুরন দিদি ন্যাড়া গাছটার দিকে চলে গেল। ছোট মামা গুম হয়ে বসেছিলেন। বললেন, কোনো মানে হয়? রিক্সাওয়ালা আবার চুপচাপ রিক্সা চালাতে শুরু করলো। কিছু দূর গেছি, হঠাৎ কোত্থেকে কেউ হেঁড়ে গলায় ডাকলো, ভতো, ও ভতো, আরে আয় ভতো। ছোট মামা চাপা স্বরে বললেন, থেমো না, যেই ডাকুক। একটা কালো বেঁটে লোক ধমক দিল। আয় বেড়াচ্ছে না, কথা কানে যায় না। রিক্সাওয়ালা বলল, রোজ রোজ বাকিতে জিনিস দেবে নাকি? দেবে না মানে? ওর বাপ দেবে। এখনো 63 টাকা 67 পয়সা জমা আছে খাতায়। সে আপনি মামলা করে আদায় করুন গে। লোকটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। বাজে কথা বলিস নে, আসলে তুই যাসনি দত্তর দোকানে। কি ঝামেলা করছেন বাবু, দেখছেন না গাড়িতে প্যাসেঞ্জার আছে। লোকটা প্রায় কেঁদে ফেলল। এখন আমি ঘুমাবো কি করে? একখানা আপনি আমাকে এত রাত্রিরে কে দেবে? রিক্সাওয়ালা পরামর্শ দিল, শ্মশান তলায় চলে যান, দারোগা বাবুর কাছে এক গুলি পেলেও পেতে পারেন। ওরে বাবা, মতাত ভাঙলে লকআপে ঢোকাবে। তাহলে বরঞ্চ পাঁচুর কাছে যান। সে বেটা তো চোর। চোর বলেই তো বলছি, দারোগা বাবুর কৌটো থেকে দু একটা গুলি সেই হাতাতে পারবে। তা পাঁচুকে পাচ্ছি কোথায়? ও তো ফেনারি আসামি। সন্ধেবেলায় পাঁচুকে এক পলক দেখেছি। মোরল মশাই তাল গাছের কাছে দাঁড়িয়েছিল। মোরল মশাই গঞ্জে মেলায় গেছেন, কাজেই তেনার ডেরায় পাঁচু ঘুমিয়ে নিচ্ছে। বেঁটে কালো ছায়ামূর্তিটি তখনই উধাও হয়ে গেল। রিক্সাওয়ালা প্যাডেলে চাপ দিয়ে বলল, রোজ রাত্রে আসারই এক জ্বালা বাবু মশাই, রাজ্যের লোকের হাজার ফরমাস। ছোট মামা গুম হয়ে বসে আছেন। আমি ভাবছি হঠাৎ আমাকে ফেলে পালিয়ে না যান। বড্ড বেশি গোলমেলে ঘটনা ঘটছে। কিছু দূর যাওয়ার পর রাস্তা বাঁক নিল। এবার দুধারে ঘন জঙ্গল। রাস্তায় চকরা বকরা জ্যোৎস্না পড়েছে। রিক্সাওয়ালা বলল, আরেক জায়গায় একটুখানি দাঁড়াতে হবে। শিঙি মশাই নস্যির কৌটোটা দিয়েই আমার ছুটি। একখানে জঙ্গলটা কিছু ফাঁকা। রিক্সা সেখানে থামল। রিক্সাওয়ালা সিট থেকে নেমে রাস্তার ধারে গিয়ে চেঁচাতে থাকলো, শিঙি মশাই, ও শিঙি মশাই, শিঙি মশাই। তারপর সাড়া না পেয়ে এগিয়ে গেল। আর তাকে দেখতে পেলাম না। ভয়ে ভয়ে ডাকলাম, ছোট মামা। ছোট মামা বিরক্ত হয়ে বললেন, চুপচাপ বসে থাক, আমাদের বাড়ি পৌঁছানো নিয়ে কথা। এই সময় কাছাকাছি একটা গাছ থেকে কেউ বলল, কারা এখানে? ছোট মামা ভারী কি চালে বললেন, আমরা। আমরা মানে? নাম কি? বাড়ি কোথায়? ছোট মামা রেগেই ছিলেন। বললেন, তা যেন তোমার কাজ কি? কে তুমি? গাছে কি করছো? বলে কি গাছে কি করছে? নেকা, খবরদার বাজে কথা বলবে না বলে দিচ্ছে। এটা বাজে কথা হলো? জানো না গাছে কি করছে? ছোট মামা খাপ্পা হয়ে বললেন, না, জানি না। আমরা মানুষ, আমরা তোমার মতো রাত বিরেতে গাছে কাটাই না। প্রথম প্রথম এই ভুলটা হয়। কি ভুল হয়? মানুষ মানুষ ভুল।
কি অদ্ভুত? অদ্ভুত তো বটেই। ওরটুকু বাদ যেতে কয়েকটা দিন দেরি এই যা। তা তোমরা কি ডেরা খুঁজে বেড়াচ্ছ? বোকার কাকে বলে? ভূত রিক্সাতে চেপে ভূতটা 1 নম্বরে দড়িবাজ, সাবধান করে দিচ্ছি কিন্তু। ছোট মামা রিক্সা থেকে নেমে এবার ঘুষি পাকিয়ে দাঁড়ালেন। কে তুমি? গাছ থেকে নেমে এসো তো দেখি। আমিও নামতে দেরি করলাম না। ছোট মামার মারামারি করার অভ্যাস আছে, কিন্তু রাত বিরেতে গাছের লোকটার সঙ্গে এঁটে উঠতে পারবেন কি না আমার সন্দেহ। রিক্সাওয়ালাও আসছে না, মারামারি বাঁধলে থামাবে কে, এটাই আমার ভাবনা। ছোট মামা ঘুষি বাগিয়ে এবার হুঙ্কার দিলেন। কাম অন, কাম অন। গাছের লোকটা বিদঘুটে হাসলো। ইংরেজির কি চিরে? কামন কি ছোকরা, গেট ডাউন। কিন্তু গেট ডাউন করি কি করে? একটা ঠ্যাংই যে নেই, থাকলে পরে এতক্ষণে নেমে কানটি ধরে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ করিয়ে দিতাম। পাশের একটা গাছ থেকে কেউ বলল, কি হে পণ্ডিত মশাই, ছাত্র জোটাতে পারলেন নাকি? না, গাদা পিটিয়ে ঘোড়া করা যায় না। ছোট মামা আর সহ্য করতে পারলেন না। রাস্তার ধারে পাথরকুচি স্তূপ থেকে পাথর কুড়িয়ে ছুঁড়তে শুরু করলেন। আমাকেও বললেন, হাত লাগা পোটো। আমাকে গাধা বলছে, আমাকে ইংরেজি শেখাচ্ছে পাঠশালার পণ্ডিত। ওদিকে পণ্ডিত মশাই চেঁচামেচিতে চারিদিকে সারা পড়ে গেছে। হই হই রই রই করতে করতে কালো কালো কারা সব গাছ থেকে ঝুপঝাপ করে নেমে দৌড়ে আসছিল। আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। ছোট মামা! এবার ছোট মামা চোখে পড়লো ব্যাপারটা। তারপর যা ভেবেছিলাম এবং বরাবর যা ঘটে আসছে তাই হলো। ছোট মামা চলে আয় পোটো বলে রিক্সাওয়ালা যেদিকে গিয়েছিল সেই দিকেই দৌড়ালেন। আমিও দৌড়ালাম, কিন্তু ভাগ্যিস ছোট মামা হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, তাই সঙ্গ পাওয়া গেল। জ্যোৎস্নায় একটা ভাঙাচোরা দালান বাড়ি দেখা যাচ্ছিল। বাড়ির দরজায় ছোট মামা ধাক্কা দিতে লাগলেন। একটু পরে ভেতর থেকে সাড়া এলো। কে? ছোট মামা ব্যস্তভাবে বললেন, আমরা খুব বিপদে পড়েছি, দয়া করে দরজা খুলুন। কি বিপদ? কারা আমাদের তাড়া করেছে। তারা কারা? গাছে গাছে যারা থাকে। গাছে থাকে ভূত, বনে থাকে বাঘ, জলে থাকে মাছ, মনে থাকে রাগ। কি বিপদ? আপনি কি পদ্য বলছেন নাকি? ঠিক ধরেছ। কেমন হয়েছে পত্তটা বলো? খুব ভালো হয়েছে, দয়া করে দরজাটা খুলুন, ওরা আসছে। ঘোড়ায় যদি পারে ডিম, জলে যদি জলেপি ডিম, বলো তবে অত কিম। ছোট মামার পদ্য লেখার বাতিক ছিল, বলে দিলেন, জাম গাছে ফলবে শিম। খাসা খাসা, স্বাগত সুস্বাগত। দরজা খুলে গেল। ছোট মামা বললেন, আলো নেই কেন? আলো জ্বালুন না। যত বড় কবি তুই হোস না, যদি না বাসিস ভালো জোসনা, থেকে যাবে কত আফসোস না, তাই বলি চুপ করে বস না। ভদ্রলোক বাইরের দরজা বন্ধ করে দিলেন। জানলা গলিয়ে জ্যোৎস্না এসে ঘরে ঢুকেছিল। আবছা দেখা যাচ্ছিল ওকে। ঢ্যাঙা বড় বড় চুল, পরনে পাঞ্জাবি পাজামা, হাতে একটা বই বা মোটা খাতা। পাতা ওল্টাতে শুরু করলেন। তারপর বললেন, এই পদ্যটা আরো ভালো। একদা এক বাঘের গলায় হার ফুটিয়া ছিল, সারস পাখি লম্বা ঠোঁটে হার তুলিয়া দিল, পুরস্কার চাইলে পরে বাগড়া গিয়া কহে, মুন্ডুখানা ফেরত পেলি তাই যথেষ্ট নহি। পাশের ঘর থেকে কেউ বিটকেল গলায় ডাকলো, ঘটনা তাই ঘটনা, তা কাকে পদ্ম শোনাচ্ছিস রে? মানুষকে। তা কয়জন মানুষ? 1.5 জন। ধার পোষাবে না। ছোট মামা বললেন, কে উনি? কবি ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন, আমার দাদার ওই এক স্বভাব, খালি খাই খাই। খাই খাই মানে? মানে দাদার খুব খিদে আর কি। যাকে এই পদ্যটা পড়ি। সেই সময় বাইরে ডাকাডাকি শোনা গেল। ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু। কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন রে ভূত? আমার প্যাসেঞ্জার হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি। কয়জন? আগে 1.5 জন। ছোট মামা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিলেন।
চলে আয় পটু। রিক্সাওয়ালা আমাদের দেখেই বলে উঠল, সর্বনাশ, কোথায় ঢুকেছিলেন আপনারা? চলে আসুন, চলে আসুন, এবাড়ির বড়বাবুর বেজায় খিদে। আমরা তিনজনে দৌড়চ্ছি। পেছনে কবির করুণ আর্তনাদ কানে আসছে। অত ভালো পদ্যখানা শুনে গেল না, আমার যে আবার মরতে ইচ্ছে করছে গো। ছোট মামা রাস্তার কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ওই রিক্সাওয়ালা, ওরা সব নেই তো? রিক্সাওয়ালা হাসলো। না না, সবাই ঘুমিয়ে পড়েছে, ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে, শুনতে পাচ্ছেন নে? ছোট মামা কান ধরে শুনে বললেন, আমি তেমন কোনো শব্দ পেলুম না, তবে বাতাসে গাছপালা খুব নড়ছে, নানা রকম শব্দও হচ্ছে বটে, কিন্তু ভোঁস ভোঁস নয়, শোঁ শোঁ, শন শন, সর সর, খড় খড়, কে জানে বাবা কি। এবার আর কোনো গন্ডগোল হলো না। আমাদের গাঁয়ের মোড়ে পৌঁছে দিয়ে রিক্সাওয়ালা ভাড়া মিটিয়ে নিল। ছোট মামা জিজ্ঞেস করলেন, তা তুমি কোন গাছে থাকো হে? রিক্সাওয়ালা বেজায় হেসে বলল, আমি কেন গাছে থাকতে যাবো বাবু মশাই? আমার কি কোনো ঘর দর নেই? নামটাই না হয় ভূত। রাত বেরোতে রিক্সা চালাই বলে তেনাদের সাথে চেনা জানা হয়েছে। ছোট মামা সন্নিগ্ধ স্বরে বললেন, বলো কি, তুমি মানুষ? আগে 16 আনাই মানুষ। বলে সে শেষ রাতে জ্যোৎস্নায় রিক্সা চালিয়ে কালো হতে হতে দূরে মিলিয়ে গেল। শুনছিলেন রাতের মানুষ। এরপর শুনবেন বাঁচা মরা। অনেক বছর পরে গ্রামে যাচ্ছি। ট্রেন লেট করেছিল। স্টেশনে নেমে দেখি শেষ বাস চলে গেছে রাত 9টায়। এখন বাজছে প্রায় 10টা। গ্রাম 6 মাইল দূরে। কি করব ভেবে পেলুম না। কয়েকটা সাইকেল রিক্সাও দাঁড়িয়েছিল, তাদের সাদাসাদি করলুম। এত রাতে কেউ অত দূরে যেতে রাজি হলো না। তখন হতাশ হয়ে একটা চায়ের দোকানে গেলুম চা খেতে। এমন সময় রোগা হাড়গিলে চেহারার হাফ প্যান্টুল আর ছেঁড়া গেঞ্জি পরা লোক এসে হঠাৎ বলল, স্যার কি রিক্সা খুঁজছিলেন? কোথায় যাবেন? হ্যাঁ, যাব দোমোহানি। আসুন তবে নিয়ে যাই। চণ্ডীতলার একজন প্যাসেঞ্জার পেয়েছি, পথে আপনাকে নামিয়ে দিয়ে যাব। ওই দেখুন আমার রিক্সা। আনন্দে লাফিয়ে উঠলুম। ঘাড় ঘুরিয়ে দেখলুম একটু তফাতে গাছতলায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে। তাতে একজন লোক গুটিসুটি মেরে বসে আছে। গাছের পাতার ফাঁকে কুচি কুচি আলো পড়েছে মাছের আঁশের মতো। পাঞ্জাবি ধুতি পরা লোকটাকে প্রৌঢ় বলেই মনে হলো। কোলে একটা ব্যাগও আছে। চুপচাপ বসে আছে। শিগগিরই চা খেয়ে আসুন বলে রিক্সাওয়ালা চলে গেল। ভাড়ার কথা তোলার ইচ্ছে হলো না। যা চায় দেব, এমন বিশ্রী অবস্থায় কখনো পড়িনি। আর স্টেশনটা এমন অখাদ্য জায়গায়, বাজার বা বসতি মাইলটাক দূরে। সেখানে গিয়েও যে রাতের আশ্রয় পাবো ভরসা নেই। চাওয়ালা আমার মুখের দিকে তাকিয়েছিল। এতক্ষণে বলল, স্যার, ওইতে রিক্সায় যাবেন না স্যার, বরং ওই সিংহ বাহিনীর মন্দিরে যান, ধর্মশালা আছে। আমি জানি হিন্দু মন্দিরে অথবা ধর্মশালায় আমাকে থাকতে হলে জাত ভাঁড়িয়ে থাকতে হবে। সে মিথ্যাচারিতা সম্ভব নয়। তাই বললুম, থাক, কিন্তু ওর রিক্সায় গেলে ক্ষতি কি বলুন তো? চাওয়ালা চাপা গলায় বলল, আপনি নতুন লোক বলেই বলছি স্যার, ওই তো রিক্সায় মরা বয়। হেসে বললুম, মরা বয়? আমি ভাবলাম বুঝি চোর ডাকাত। না না, লোক খুব ভালো, তবে দোষের মধ্যে বেটা রিক্সায় মরা বয়, তাই চেনা জানা কেউ রিক্সায় যাবে না। চাওয়ালা ফের ষড়যন্ত্র সংকুল গলায় বলল, রাত বিরেতে মরা বয় রিক্সায় চাপতে নেই। আমি একবার ভারী বিপদে পড়েছিলাম জানেন। আসছিলাম মেয়ের শ্বশুর বাড়ি সেই হরকৃষ্টপুর থেকে। বেয়ানের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি হয়েছিল।
তাই আসুন স্যার, রাত বেড়ে যাচ্ছে। ওহিদ রিক্সাওয়ালা এসে তাড়া লাগালো। তখনই উঠে পড়ল। চাওয়ালা খুব জমিয়ে নিশ্চয়ই ভূতের গল্প বলতে চাইছিল। বাধা পেয়ে গোমরা মুখে বসে রইল। আমার সঙ্গী ভদ্রলোক চোখ বুজে বসে আছে, মনে হলো ঘুমোচ্ছেন। অনেকের এ অভ্যাস থাকে, তাছাড়া যেচে পড়ে কারোর সঙ্গে আলাপ করার স্বভাব আমার নেই। রিক্সা ধীরে সুস্থে চলছে। ওহিদ রিক্সাওয়ালা তেমন শক্ত সমর্থ জোয়ান নয়, তা ওর গঠন দেখি টের পেয়েছিল। কিছুক্ষণ পরে কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ উঠল। হালকা জ্যোৎস্না ছড়ালো পৃথিবীতে। এসব সময় এই নির্জন রাতের পথে স্বভাবত ঘুম ঘুম আচ্ছন্নতা এসে যায়, কিন্তু ইন্দ্রিয় সজাগ রাখা দরকার। না, ভূতের ভয় দেখিয়েছে বলে নয়, নেহাত চোর ডাকাতের ভয়ই। ভাবলুম রিক্সাওয়ালার সঙ্গে গল্প করা যাক, তাই বললুম, ওহে, তোমার নাম বুঝি ওহিদ? রিক্সাওয়ালা জবাব দিল, হ্যাঁ স্যার। তুমি থাকো কোথায়? আগে হরিণমারা গোপাড়ায়, স্টেশনের ওই পাশেই আমাদের গাঁ। বলে সে আকাশের দিকে মুখ তুলে হাঁ করে দম নিল। তারপর ঘাড় ঘুরিয়ে চাঁদ দেখে ফিরে বলল, বড় গাঁ স্যার, স্কুল, পোস্ট অফিস, থানা, হাসপাতাল সবই আছে। এরপর সে তার গ্রাম সম্পর্কে মোটামুটি একটা ভৌগোলিক, ঐতিহাসিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিবরণ দিল। লোকটির প্রতি আমার আকর্ষণ বেড়ে গেল। এই করে প্রায় মাইলটাক আসা গেল। তারপর বেমক্কা হাসতে হাসতে বলে ফেললুম, হ্যাঁ, তুমি নাকি এই রিক্সায় মরাবো? ওহিদ প্যাডেল থামিয়ে আমার দিকে ঘুরে ফ্যাঁচ করে অদ্ভুত হেসে বলল, নেত্তদা বলল বুঝি? নেত্তদা ভারী দুষ্টু, আমার প্যাসেঞ্জারকে ভাঙচি দেয় খালি। কি আর বলবো বলুন, এক জায়গায় আড্ডা দিই, তাসটা আটটা খেলি, বলতে গেলে বন্ধু মানুষ। তা স্যার, ইচ্ছে হলে চলুন আমার গাড়িতে, না ইচ্ছে হলে নেমে যাবেন, ভেবে দেখুন এখনো। সর্বনাশ, বলে কি? ব্যস্তভাবে বললুম, এই না না, মরাবাও তাতে কি হয়েছে? ওহিদ প্যাডেলে আস্তে চাপ দিয়ে বলল, স্টেশনের পেছনে মা গঙ্গা, নানা জায়গার মরা যায় সেখানে। আমি মরাবই, দোষ কি বলুন? 3 গুণ ভাড়া পাই, বইব না কেন? জ্যান্ত প্যাসেঞ্জার কি আমায় সঙ্গে নিয়ে যাবে? ঠিকই তো, বরং মরা বইলে অনেক পুণ্যি। মরারা তো স্বর্গের পথেই পাড়ি জমায়। আগে থেকে চেনা জানা থাকা ভালো। নেহাত পাপ করে থাকলে তাদের কেউ কেউ স্বর্গে ঢুকতে পায় না, নরকে বেঁধে নিয়ে যায়। ওহিদ আমার কথায় খুশি হলো। তাহলেই দেখুন। তবে আসল কথা কি জানেন স্যার, মরা বওয়া সহজ কাজ নয়, সবাই এটা পারে না। স্টেশনে যত রিক্সাওয়ালা আছে, কারুর কি এ সাধ্য হতো? হ্যাঁ, পারলে তো সবাই বইতো, 3 গুণ বেশি পয়সা পেত। কিন্তু মুরদে কুলোয় না বলেই হিংসে করে আমায়, তাই বুঝি? আগে হ্যাঁ, মরা প্যাসেঞ্জার নিয়ে রিক্সা প্যাডেল ঘোরানো সোজা নয়। শালারা কি ভেতরে ভেতরে চেষ্টা করেনি কেউ? সব জানি বাবা, পারেইনি। একবার গোবর্ধন রাতের বেলায় চুপি চুপি মরা চাপিয়েছিল। পরদিন সকালে দেখি রিক্সায় নয়নাজুলির জলে উল্টে পড়ে আছে মরা শুদ্ধ। সে এক কেলেঙ্কারি। ওহিদ খুব হাসতে লাগলো। আমি বললুম, গোবর্ধনের কি হলো? গোবর্ধন বেগতিক বুঝে রিক্সা সিট থেকে লাফ দিয়ে পালিয়েছিল, তাই রক্ষে। তো সেই থেকে সে মরা দেখলে সরে যায় তফাতে। তা ওহিদ, তুমি কিসের জোরে মরা বইতে পারো বলো তো শুনি? আমি নিজেই এক মরা। তার মানে? মরা বই কি, কারণ আমাকে একবার জান ঘরে দিয়েছিল। জান ঘর? সে আবার কি? বলতে গেলে সে বড্ড দুঃখের কথা স্যার। আমার পেটে শুলের ব্যায়ামও হয়েছিল, সদর হাসপাতালে ভর্তি হলুম। দেখে থাকবেন, হাসপাতালের একেবারে একটা আলাদা ঘর থাকে। রুগী মারা যাবে টের পেলে কিংবা মারা গেলে সেই ঘরে রেখে আসে, তাকে বলে জান ঘর। তো আমাকে সেই জান ঘরে রেখে এসেছিল ডাক্তারবাবু।
বলো কি তারপর? ডাক্তারবাবু আমার নাড়ি খুঁজে পায়নি, খাবি খেতে খেতে মারা পড়েছিল। হ্যাঁ, সর্বনাশ। আগে খোদার কসম, রোজ সকালে বউ খোঁজ নিতে যায় আর আমায় গাল মন্দ করে আসে। এভাবে হাসপাতালে পড়ে থাকলে সংসারী লোকে চলে? ছেলে পুলে উপোস করে মরছে যে। বউ ভারী চটে গিয়েছিল, রোজ এসে বলতো মিনসে সব চালাকি, রিক্সো টানতে আলস্যি, তাই হাসপাতালে এসে মিছি পড়ে আছে। টাইমে টাইমে দিব্যি পেট পুড়ে খেতে পাচ্ছে। বউ রোজ গিয়ে গালাগালি করতো। আমায় জান ঘরে দেওয়া শুনে বউ আরও চটে গেল। বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে জান ঘরের দরজায় গিয়ে চেঁচিয়ে বলল, ন্যাকামিরা জায়গা পাওনি, ওটো ওটো বলছি, পড়ে আছো আর এখানে আমরা উপোস করে মরছি, না ওটো তো পিঠের চামড়া ঝাঁঝরা করে দেব। এই বলে যেই ঝাঁটা তুলেছে আমি স্যার তড়াক করে উঠে পড়েছি। সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ, আমার বউকে তো স্যার দেখেননি। তারপর কি হলো? দেখতেই পাচ্ছেন, রিক্সায় প্যাডেল ঘোরাচ্ছি। আমি জানঘর থেকে পালিয়ে আসা মরা স্যার, আমি কেন মরার ভয় পাবো বলুন? সে ফ্যাঁচ করে অদ্ভুত হাসলো। এবার এতক্ষণে তার মুখের একটা পাশ, একটা চোখ অবধি দেখতে পেলুম ফিকে জ্যোৎস্না। নীল ঝকঝকে ওই চোখ দুটো কি জ্যান্ত মানুষের? আমার গা ছমছম করল। এই সময় হঠাৎ দেখি আমার সঙ্গী যাত্রীটিও এতক্ষণে একটু নড়লেন এবং গলার ভেতর খিক খিক হেসে উঠলেন, চোখও খুললেন। ভয়ে ভয়ে বললুম, কি হলো মশাই, হাসছেন কেন? ভদ্রলোক ভারী গলায় বললেন, কে জ্যান্ত কে মরা বোঝা ভারী কঠিন। এই আমায় দেখছেন, বলুন তো আমি জ্যান্ত না মরা? মরারা কথা বলে নাকি? আপনি তো দিব্যি কথা বলছেন। বলে মশাই বলে, আপনি জানেন না সে আলাদা কথা। বলে ভদ্রলোক ফের খিক খিক করে হাসতে লাগলেন। পাগল নাকি? বললুম, নিজেকে বুঝি আপনি মরা ভাবেন? ভাববো কি মশাই, আমি যে সত্যি সত্যি মরা। বলেন কি? ও, ওই যে ওহিত বলল সে জানঘর থেকে পালিয়ে এসেছিল বউয়ের ঝাঁটার ভয়ে, আমিও আজ জানঘর থেকে পালিয়ে এসেছি জানেন। আপনিও কি বউয়ের ভয় পালিয়ে এসেছেন? ভদ্রলোক জোরে ঘাড় নেড়ে বললেন, না, আমার মশাই বউটও নেই। তাহলে? ডাক্তারবাবুর ভয়ে। মশাই সবে মারা গেছি, ডাক্তারবাবু কিনা ইয়া বড় ছুরিয়ে গিয়ে আমাকে টুকরো টুকরো করে কাটার ফোন দিয়ে এটেছিলেন। পোস্টমর্টম বলুন। ঠিক বলেছে। তো যেই ছুরিটা আমার বুকের দিকে এনেছে, অমনি এক লাফে উঠে ডাক্তারবাবুকে ধাক্কা মেরে হটালু। কারা চেঁচালো, ধর ধর, পালাচ্ছে, মরা পালাচ্ছে। আমি ততক্ষণে পগার পার, বাপস, আর ভুলেও হাসপাতালে নয়। ভদ্রলোক খিক খিক করে ফের হাসলেন। ওহিত সায় দিয়ে বলল, কখনো নয়, ভাগ্যিস মারা গিয়েছিলুম বলেই না উচিত শিক্ষেটা হলো। ভদ্রলোক হাসি থামিয়ে আমার দিকে ঘুরে বললেন, যাকগে, এবার আপনারটা শোনা যাক। আমার কি? আহ, লজ্জা কি মশাই, লুকো ছাপা করে আর কি লাভ বলুন? এখানে তো কোনো জ্যান্ত মানুষ নেই, প্রাণ খুলে বলে ফেলুন আপনি কিভাবে। কি মুশকিল, আমি হাসপাতালেও যাইনি আর আপনাদের সেই জানঘর কিংবা লাশ কাটা ঘরেও আমাকে ঢোকানো হয়নি। আমি যাচ্ছি অনেক বছর পরে জন্মভূমি দেখতে। ভদ্রলোক ধমক দিলেন, চালাকি হচ্ছে, আমরা মরা চিনি না। কিরে অহিত, বল না বাবা। ওহিত ফ্যাচ করে হাসলো। স্যারকে দেখেই চিনেছিল, নইলে কেনই বা নিজে গিয়ে সাধবো। রেগে গিয়ে বললুম, আমি মরা নই, জ্যান্ত মানুষ, বিশ্বাস না হলে নাড়ি টিপে দেখুন না। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, হ্যাঁ রে অহিত, তাহলে কি ভুল করেছিস বাবা? ওহিত জোর গলায় বলল, আমার ভুল হতেই পারে না, এত কাল মরা ঘাঁটছি,
ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন, দেখি আপনার নাড়ি দেখি। বলে খপ করে আমার হাতের কবজি ধরে ফেলতেই টের পেলুম কি ঠান্ডা বরফের মতো ওর হাতটা, আর চোখের ওই দৃষ্টি, আবছা জ্যোৎস্নায় জল জলে নীল দুই চোখের দৃষ্টি। হাত ছাড়িয়ে নিয়ে চলন্ত রিক্সা থেকে লাফ দিলুম, আছাড় খেয়েই উঠে পড়লুম। তারপর দিক বিদিক না দেখে দৌড় দৌড়। পেছনে ওরা চেঁচাতে থাকলো, স্টেশনের আলো লক্ষ্য করে দৌড়চ্ছিল। হাঁপাতে হাঁপাতে যখন ওই চায়ের দোকানে পৌঁছলুম, বিজ্ঞ চাওয়ালা হেসে বলল, জানতুম। তখন নিষেধ করলুম, শুনলেন না। সোজা ধর্মশালায় চলে যান, সকালে রওনা হবেন। শুনছিলেন বাঁচা মরা, রচনা সৈয়দ মুস্তফা সিরাজ। আপনাদের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ফিরে আসবো আগামী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন নিশাচুরি কথা।